চীনের সাথে সম্পর্ক গাঢ় হলে নিরাপদ বোধ করে বাংলাদেশ, মন্তব্য ফখরুলের। বাণিজ্য যুদ্ধে ঢাকাকে পাশে চায় বেইজিং। ইইউর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ, বাণিজ্যে প্রতিবন্ধকতা দূর করার পরামর্শ। এবং চিপ সংকট ও মেমোরির মূল্যবৃদ্ধি, উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে আনুষ্ঠানিকভাবে ব্যবসা গুটিয়ে নিল ওয়ানপ্লাস। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এর সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ এন্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। বাংলাদেশকে বাণিজ্য যুদ্ধে পাশে রাখতে চায় চীন, কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ব্যবসা বাণিজ্য ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের মতো দেশগুলো চীনের দিকে ঝুঁকছে। চীনকে সম্প্রসারণবাদের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি। বলেন, বাংলাদেশ চীন সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে এবং চীন বাংলাদেশকে বাণিজ্য যুদ্ধে সঙ্গে রাখতে আগ্রহী। মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশ চীনের পাশাপাশি প্রতিবেশী ভারত ও ইউরোপের সঙ্গেও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে চায়। চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় করার জন্য আমাদের স্বার্থে, কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। স্বপন সাহেব বলেছে যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, আমরা চীনের কাছে সেখানে। এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ, পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইইউ ও মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী। বাণিজ্য সুবিধা ধরে রাখতে এবং বিনিয়োগের পরিবেশের বাধা দূর করতে সরকারও কাজ করছে আন্তরিকভাবে। মরিয়ম আজিজ মরুনের রিপোর্ট। দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক খাত, আর এই খাতের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও ইইউর বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা বরাবরই তুঙ্গে। বর্তমানে দেশের মোট পোশাক রপ্তানির প্রায় অর্ধেকই যায় ইউরোপে। তবে এলডিসি থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পর বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে শুল্কমুক্ত বাজার সুবিধা। রপ্তানি বাণিজ্যে যাতে কোনো বড় ধাক্কা না লাগে, সেজন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার ব্যাপারে কাজ করছে সরকার, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন পোশাক খাতের মালিকরা। টাইম ফ্রেম বলতে পারবো না, আমরা আশা করি যত দ্রুত সম্ভব ইউর সাথে এফটিএ হয়ে যাবে, কারণ এটা আমাদের জন্য জরুরি। এলডিসি থেকে আমরা গ্র্যাজুয়েটেড হয়ে গেলে আমাদের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে ইউরোপিয়ান ইউনিয়নে আমরা ডিউটি ফ্রি এক্সপোর্ট, এটা যেন আমরা অব্যাহত রাখতে পারি। অর্থনীতিবিদদের মতে ইউরোপীয় ইউনিয়নের এই আগ্রহের বিপরীতে কিছু শর্ত বা উদ্বেগের জায়গাও রয়েছে, বিশেষ করে শ্রম অধিকার, কারখানা কর্মপরিবেশ এবং লজিস্টিক সাপোর্টের উন্নয়ন। তবে সবার আগে গুরুত্ব দিতে হবে দেশের অভ্যন্তরে বিনিয়োগের পরিবেশ উন্নত করার পাশাপাশি বাণিজ্যে প্রতিবন্ধকতা দূর করা হবে। যে ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু অনেক ধরনের আবার মান্যতা আমাদের নিশ্চিত করতে হবে। যখনই আমরা একটা মুক্ত বাণিজ্য অঞ্চলে চলে যাব, সেখানে মেধাস্বত্ব আইনের প্রয়োগ, সেখানে লেবার রাইটস, জেন্ডার রাইটস, বিভিন্ন ধরনের পরিবেশগত যেসব মান্যতা, এগুলো আমাদেরকে কিন্তু নিশ্চিত করতে হবে। এবং এই আলাপ আলোচনাগুলি খুব সহজে হবে না, এটা বেশ দীর্ঘ একটা প্রক্রিয়া। সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময়ে এই মুক্ত বাণিজ্য চুক্তি করা গেলে এলডিসি উত্তরণের পরও ইউরোপের বাজারে দেশের তৈরি পোশাকের আধিপত্য বজায় থাকবে। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। বছরে প্রায় 25 থেকে 27 লাখ মেট্রিক টন আম উৎপাদনের এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে 14-15 হাজার কোটি টাকার অভ্যন্তরীণ বাজার। কিন্তু এই বিপুল সম্ভাবনার 0.1% পৌঁছাতে পারে না আন্তর্জাতিক বাজারে। আর এই খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সাজ্জাদুল হকের রিপোর্ট। স্বাদে গন্ধে অতুলনীয় বাংলাদেশের আম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অবস্থানে বিশ্বের সপ্তম।
বছরে গড়ে ২৫ থেকে ২৭ লাখ মেট্রিক টন আম উৎপাদন হয়, যার অভ্যন্তরীণ বাজার মূল্য ১৪ থেকে ১৫,০০০ কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গত ১০ বছরের তথ্য বলছে, শুধু ২০২৩ সালে রেকর্ড ৩১০০ মেট্রিক টন আম রপ্তানি হয়। ২০২৪-এ তা কমে দাঁড়ায় অর্ধেকেরও নিচে। ২০২৫ সালে রপ্তানি কিছুটা বাড়লেও উৎপাদনের মাত্র ০.১%-এরও কম। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, সংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনার দুর্বলতায় নষ্ট হচ্ছে উৎপাদিত আমের প্রায় ৩০ থেকে ৪০%। নেই পর্যাপ্ত কোল্ড চেইন, কুলিং হাউস, প্রসেসিং ও আন্তর্জাতিক মানের ভ্যাপার হিট ট্রিটমেন্ট সুবিধা। ফলে বিশ্ববাজারে বিস্তৃত হচ্ছে না বাংলাদেশের আম। যেখানে সংরক্ষণ করবেন প্রথম বাজারে, সেখানে ক্লিন করে গ্রেডিং করে আপনি একটা ঠান্ডা জায়গায় রাখতে হবে। আপনি যে ট্রান্সপোর্ট করবেন সেই গাড়িটাও কিন্তু কুল হতে হবে, এবং ঢাকা যখন বাজারে আনবেন বা এয়ারপোর্টে যাবেন বা এক্সপোর্ট করবেন সেই জায়গাটা থাকতে হবে। এই টোটাল সিস্টেমটা আমাদের দেশে টোটালি অ্যাবসেন্ট। তবে সীমিত পরিসরে আম রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কানাডা সহ বিশ্বের ৩৮টি দেশে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, সাতক্ষীরা, দিনাজপুর ও মেহেরপুরের পাশাপাশি পার্বত্য জেলাগুলোতেও বাড়ছে আমের বাণিজ্যিক চাষ। তবে বিমান ভাড়া, সাপ্লাই চেইন ও প্রক্রিয়াজাতকরণের নানা জটিলতায় বাধাগ্রস্ত বৈশ্বিক বাজারে দেশীয় আমের সম্ভাবনা। আম প্রেরণের ক্ষেত্রে বিমান ভাড়া খুব বেশি, বিশেষ করে যে খরচ সেটা কিভাবে কমিয়ে রাখা যায়। আমাদের সম্প্রসারণ তৎপরতা আরও বাড়াতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যে আমাদের কূটনৈতিক তৎপরতা এটা বাড়াতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে উদ্যোগ নিতে পারলে অত্যন্ত সম্ভাবনাময়ী হতে পারে এই খাতটি। এতে কয়েকগুণ বাড়বে বৈদেশিক আয়, কৃষক পাবেন ন্যায্য মূল্য, তৈরি হবে নতুন কর্মসংস্থান। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। বৈরী আবহাওয়ায় কাঁচা বাজারে পণ্যের দাম কমছেই না। দামের সেঞ্চুরি হাঁকিয়ে চলেছে বেশ কিছু সবজি। বাড়তি দামের তালিকা পেঁয়াজ, রসুনেও। একই সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। বৈরী আবহাওয়ায় ফসলের ক্ষতির হিসেব এখনও সঠিকভাবে না মিললেও বাজারের দামের গ্রাফটা এখনও ঊর্ধ্বমুখী। কাঁচা সবজির বাজারে দামের আগুন নেভানোর যেন কেউ নেই। একদিকে দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষার তীব্রতা, অন্যদিকে সবজির বাড়তি দামে নাজেহাল ক্রেতারা। সেঞ্চুরি হাঁকিয়ে চলেছে কাঁচামরিচ, বেগুন, টমেটো, করলা। দিন যত যাচ্ছে সেঞ্চুরির তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন পণ্য। ন্যূনতম সবজির খরচ 50-এর ঘর ছাড়িয়েছে। যে ভেন্ডি কিনছি আমরা 20 টাকা কেজি, 30 টাকা কেজি, এখন 100 টাকা কেজি। আমাদের অনেক বেটার হওয়া যেতেছে গা। 10 দিন আগে বা 15 দিন আগে বলা যায়, বা এক সপ্তাহ আগে বলা যায় কম ছিল, একটু বাড়তি মনে হচ্ছে আর কি। কাঁচা বাজারের পাশাপাশি ঊর্ধ্বমুখী মুরগি ও ডিমের দামেও। সোনালী মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও কেজিতে 20 থেকে 25 টাকা বেড়েছে ব্রয়লারের দাম। একই সাথে ডজন প্রতি 10 থেকে 15 টাকা বেড়েছে ডিমের দাম। স্থির নেই পেঁয়াজ, রসুনের দামও। এখন মূলত কথা হচ্ছে, মাল যা আসে তার চেয়ে বেশি চাহিদা কাস্টমারের। মাল একবারে কম আসতেছে। যেমন যে শসা বিক্রি করছে আমি 40 থেকে 50 টাকা, ওই শসা এখন 180 টাকা কেজি। ঢাকা শহর যারা থাকে এরা বুঝবো না, কারণ এই শসা গাছে পানি হইলে শসা গাছ মরে যায়। ফসলেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এই কারণে দাম অনেক বাড়তি। বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে সরবরাহ স্বাভাবিক রাখা ও কার্যকর তদারকি সহ সিন্ডিকেট চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থার ওপর জোর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা। বৈশ্বিক চিপ সংকট এবং মেমরির রেকর্ড মূল্যবৃদ্ধি। পরিস্থিতি সামাল দিতে না পেরে স্মার্টফোন বাজারের এক সময়ের অপ্রতিরোধ্য ব্র্যান্ড OnePlus উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে আনুষ্ঠানিকভাবে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। OnePlus 15 হতে যাচ্ছে এই অঞ্চলে শেষ হ্যান্ডসেট। মহাদেশ দুটির সকল কার্যক্রম মূল প্রতিষ্ঠান অপ্পো নামে পরিচালিত হবে। স্মার্টফোন দুনিয়ায় বড় পরিবর্তনের হাওয়া। একসময় ফ্ল্যাগশিপ কিলার OnePlus এখন আর ইউরোপ বা উত্তর আমেরিকার বাজারে থাকছে না। গত এক দশক ধরে টেক উৎসাহীদের পছন্দের শীর্ষে থাকা এই ব্র্যান্ডটি একীভূত হচ্ছে অপ্পোর সাথে। 2021 সালে একীভূতকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল, 2026-এ এসে তা চূড়ান্ত রূপ পেল। প্রতিষ্ঠানটি জানিয়েছে ব্যবহারকারীদের আধুনিক চাহিদার কথা মাথায় রেখেই এই যৌথ সিদ্ধান্ত। তবে পর্দার আড়ালের চিত্রটা বেশ জটিল। তথ্য বলছে বিশ্বজুড়ে স্মার্টফোন শিপমেন্ট 2013 সালের পর সর্বনিম্ন। মেমোরি চিপের আকাশচুম্বী দাম আর সরবরাহ সংকট বড় কোম্পানিগুলোকে ব্যবসায়িক কৌশল পুনর্গঠনে বাধ্য করছে।
2013 সালে ওয়ানপ্লাসের যে যাত্রা শুরু হয়েছিল তা আজ তীব্র প্রতিযোগিতার মুখে। বিশ্লেষকদের মতে ব্র্যান্ডটি তার শুরুর দিকের সেই স্বকীয় পরিচয় ধরে রাখতে পারেনি। বিশেষ করে আমেরিকার বাজারে মোবাইল ক্যারিয়ারগুলোর সাথে শক্তিশালী সম্পর্ক তৈরিতে ব্যর্থতা এবং ইউরোপের বাজারে ক্রমবর্ধমান আইনি ও বিপণন খরচ তাদের পিছু হটতে বাধ্য করেছে। ওয়ানপ্লাস এখন থেকে কেবল চীনের অভ্যন্তরীণ বাজারে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখবে। অন্যদিকে অপ্পোর আরেক সাব ব্র্যান্ড রিয়েলমি চীন ছেড়ে শুধুমাত্র বিদেশের বাজারে মনোযোগ দিবে। ইফতেখার আলম, চ্যানেল 24। হালাল অর্থনীতি আগামীতে রফতানির বড় সম্ভাবনা হয়ে উঠতে পারে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ আয়োজিত কর্মশালায় এ কথা বলেন বক্তারা। তারা জানান, বিশ্বজুড়ে দ্রুত সম্প্রসারণশীল হালাল অর্থনীতি বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে। আর 2034 সালে বৈশ্বিক হালাল পণ্যের বাজার হবে $9.5 ট্রিলিয়ন। কিন্তু একক কর্তৃপক্ষ না থাকা, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সার্টিফিকেশন ব্যবস্থার অভাব, আধুনিক পরীক্ষাগার ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতায় পিছিয়ে বাংলাদেশ। অথচ বিশ্ববাজারে হালাল পণ্যের চাহিদা 61%, যেখান থেকে কয়েক বিলিয়ন ডলার আয় সম্ভব। হালাল গুডস করব, it won't take much time. It can be within a year or two if we are committed. এবং do you know the market size? Market size is $3.3 trillion. 2034, it will be a $9.4 trillion. স্বল্পোন্নত দেশ এলডিসি তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর অনুরোধ নিয়ে বেশ তৎপর সরকার। চেষ্টা চলছে আন্তর্জাতিক সমর্থন জোরদারের। আর এর অংশ হিসেবে জাতিসংঘ সদর দপ্তরে ইকোস্কের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপার সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ভিন্ন আরেকটি বৈঠকে কথা বলেন ইকোস্কের সহসভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি আমর বেনজামারের সাথে। বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তারা বাংলাদেশের যুক্তিতেও সমর্থন জানান।